ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ। একাদশ বল্লী। রণদাবাবু ও উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ স্বামীজির কথাগুলি শুনিয়া অবাক হইয়া বসিয়া রহিলেন। যাহার মহৎ উদার মন সকল বিষয়ের সকল প্রকার মহান ভাবরাশির অদৃষ্টপূর্ব ক্রীড়াভূমি ছিল, সেই স্বামীজির মহত্বের কথা ভাবিয়া সকলে একটা অব্যক্তভাবে পূর্ণ হইয়া স্তব্ধীভূত হইয়া রহিলেন। অল্পক্ষণ পরে স্বামীজি আবার বলিলেন, আপনি শিল্পবিদ্যার যথার্থ আলোচনা করেন বলেই আজ ওই সম্বন্ধে এত চর্চা হচ্ছে। শিল্প সম্বন্ধে এতকাল আলোচনা করে আপনি ওই বিষয়ের যা কিছু সার ও সর্বোচ্চ ভাব পেয়েছেন তাই এখন আমাকে বলুন। রণদাবাবু: মহাশয়, আমি আপনাকে নতুন কথা কি শোনাব? আপনি ওই বিষয়ে আজ আমার চোখ ফুটিয়ে দিলেন। শিল্প সম্বন্ধে এমন জ্ঞানগর্ভ কথা এ জীবনে আর কখনো শুনিনি। আশীর্বাদ করুন, আপনার নিকট যে সকল ভাব পেলাম তা যেন কার্যে পরিণত করতে পারি। অতঃপর স্বামীজি আসন হইতে উঠিয়া ময়দানে ইতস্তত বেড়াইতে বেড়াইতে শিষ্যকে বলিলেন, ছেলেটি খুব তেজস্বী। শিষ্য: মহাশয়, আপনার কথা শুনিয়া অবাক হইয়া গিয়াছে। স্বামীজি শিষ্যের ওই কথার কোনো উত্তর না করিয়া আপন মনে গুনগুন করিয়া ঠাকুরের একটি গান গাহিতে লাগিলেন, পরম ধন সে পরশমণি ইত্যাদি। এই রূপে কিছুক্ষণ বেড়াইবার পর স্বামীজি মুগ্ধ হইয়া শিষ্য সমভিয়ে ব্যবহারে উপরে নিজের ঘরে প্রবেশ করিলেন এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুস্তকের শিল্প সম্বন্ধীয় অধ্যায়টি কিছুক্ষণ পাঠ করিলেন। পাঠ সাঙ্গ হইলে পূর্ববঙ্গের কথা এবং উচ্চারণের ঢং লইয়া শিষ্যের সঙ্গে সাধারণভাবে ঠাট্টা তামাশা করিতে লাগিলেন। দ্বাদশ বল্লী। স্থান বেলুর মঠ, বর্ষ 1901। বিষয়: স্বামীজির শরীরের শ্রীরামকৃষ্ণদেবের শক্তি সঞ্চার। পূর্ববঙ্গের কথা। নাগমহাশয়ের বাটিতে আতিথ্য শিকার, আচার নিষ্ঠার প্রয়োজনীয়তা, কাম কাঞ্চনা শক্তি ত্যাগে আত্মদর্শন। স্বামীজি কয়েকদিন হইল পূর্ববঙ্গ ও আসাম হইতে ফিরিয়া আসিয়াছেন। শরীর অসুস্থ, পা ফুলিয়াছে। শিষ্য আসিয়া মঠের উপরতলায় স্বামীজির কাছে গিয়া প্রণাম করিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামীজির সহাস্য বদন ও স্নেহমাখা দৃষ্টি যাহাতে সকলকে সকল দুঃখ ভুলাইয়া আত্মহারা করিয়া দিত। শিষ্য: স্বামীজি কেমন আছেন? স্বামীজি: আর বাবা থাকাথাকি কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে। বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয়েছে, শরীরে রোগ লেগেই আছে। এদেশের ফিজিক্স, শারীরিক গঠন একেবারে ভালো নয়। বেশি কাজ করতে গেলেই শরীরে বয় না। তবে যে কটা দিন দেহ আছে তোদের জন্য খাটব, খাটতে খাটতে মরব। শিষ্য: আপনি এখন কিছুদিন কাজকর্ম ছাড়িয়া স্থির হইয়া থাকুন, তাহা হইলেই শরীর সারিবে। এ দেহের রক্ষায় জগতের মঙ্গল। স্বামীজি: বসে থাকবার জো আছে কি বাবা? ওই যে ঠাকুর, যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে। সেইটেই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতে দেয় না, আপনার সুখের দিক দেখতে দেয় না। শিষ্য: শক্তি প্রবেশের কথাটা কি রূপক ছলে বলিতেছেন? স্বামীজি: না রে, ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন আর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতো
তড়িৎ কম্পনের মতো এসে আমার শরীরে ঢুকছে। ক্রমে আমিও বাহ্যজ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম। কতক্ষণ এরূপ ছিলুম আমার কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকুর হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। আমার বোধ হয় ওই শক্তিই আমাকে এ কাজে এসে সে কাজে কেবল ঘুরে বেড়ায়। বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। শিষ্য অবাক হইয়া শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, এ সকল কথা সাধারণ লোকে কিভাবে বুঝিবে কে জানে। অনন্তর ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করিয়া বলিল, মহাশয়, আমাদের বাঙাল দেশ পূর্ববঙ্গ আপনার কেমন লাগিল? স্বামীজি, দেশ কিছু মন্দ নয়। মাঠে দেখলুম খুব শস্য ফলেছে। আবহাওয়াও মন্দ নয়। পাহাড়ের দিকের দৃশ্য অতি মনোহর। ব্রহ্মপুত্র ভ্যালির শোভা অতুলনীয়। আমাদের এদিকের চেয়ে লোকগুলো কিছু মজবুত ও কর্মঠ। তার কারণ বোধ হয় মাছ মাংসটা খুব খায়, যা করে খুব গোঁয়ে করে। খাওয়া দাওয়াতে খুব তেল চর্বি দেয়, ওটা ভালো নয়। তেল চর্বি বেশি খেলে শরীরে মেদ জন্মে। শিষ্য, ধর্মভাব কেমন দেখলেন? স্বামীজি, ধর্মভাব সম্বন্ধে দেখলুম দেশের লোকগুলো বড় কনজারভেটিভ, প্রাচীন প্রথার অনুগামী, অনুদার। উদারভাবে ধর্ম করতে গিয়ে আবার অনেকে ফ্যানাটিক, কাণ্ডজ্ঞান রহিত, আত্মমত পোষণকারী হয়ে পড়েছে। ঢাকার মোহিনীবাবুর বাড়িতে একদিন একটি ছেলে একখানা কার ফটো এনে আমায় দেখালে ও বললে, মহাশয় বলুন ইনি কে, অবতার কিনা? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, তা বাবা আমি কি জানি। 3-4 বার বললেও সে ছেলেটি দেখলুম কিছুতেই তার জেদ ছাড়ে না। অবশেষে আমাকে বাধ্য হয়ে বলতে হলো, বাবা এখন থেকে ভালো করে খেয়েও দেও, তাহলে মস্তিষ্কের বিকাশ হবে। পুষ্টিকর খাদ্যাভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে। একথা শুনে বোধহয় ছেলেটির অসন্তোষ হয়ে থাকবে। তা কি করব বাবা? ছেলেদের এরূপ না বললে তারা যে ক্রমে পাগল হয়ে দাঁড়াবে। শিষ্য, আমাদের পূর্ব বাংলায় আজকাল অনেক অবতারের অভ্যুদয় হইতেছে। স্বামীজি, গুরুকে লোকে অবতার বলতে পারে, যা ইচ্ছা তাই বলে ধারণা করবার চেষ্টা করতে পারে, কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। এক ঢাকাতেই শুনলাম 3-4টি অবতার দাঁড়িয়েছে। শিষ্য, ওদেশের মেয়েদের কেমন দেখিলেন? স্বামীজি, মেয়েরা সর্বত্রই প্রায় একরূপ। বৈষ্ণব ভাবটা ঢাকায় বেশি দেখলুম। হর স্ত্রীকে খুব ইন্টেলিজেন্ট বলে বোধ হলো। সে খুব যত্ন করে আমায় রেঁধে খাবার পাঠিয়ে দিত। শিষ্য, শুনিলাম নাগমহাশয়ের বাড়ি নাকি গিয়াছিলেন? স্বামীজি, হ্যাঁ, অমন মহাপুরুষ, এতদূর গিয়ে তার জন্মস্থান দেখব না? নাগমহাশয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন। বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলুম। তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2:30। আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হয়েছে, নাগমহাশয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। তারপর উঠে প্রচুর আহার। নাগমহাশয়ের স্ত্রী একখানা কাপড় দিয়েছিলেন, সেইখানা মাথায় বেঁধে ঢাকায় রওনা হলুম। নাগমহাশয়ের ফটো পুজো হয় দেখলুম। তার সমাধি স্থানটি বেশ ভালো করে রাখা উচিত। এখনও যেমন হওয়া উচিত তেমনই হয়নি। শিষ্য, মহাশয়, নাগমহাশয়কে ওদেশের লোকে তেমন চিনতে পারে নাই। স্বামীজি, ওসব মহাপুরুষকে সাধারণে কে বুঝবে? যারা তার সঙ্গ পেয়েছে তারাই ধন্য। শিষ্য, কামাখ্যা গিয়া কি দেখিলেন? স্বামীজি, শিলং পাহাড়টি অতি সুন্দর। সেখানে চিফ কমিশনার কটন সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, ইউরোপ ও আমেরিকা বেরিয়ে এই দূর পর্বত প্রান্তে আপনি কি দেখতে এসেছেন?
কটন সাহেবের মতো অমন সদাশয় লোক প্রায় দেখা যায় না। আমার অসুখ শুনে সরকারি ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন, দুবেলা আমার খবর নিতেন। সেখানে বেশি লেকচার ফেকচার করতে পারিনি, শরীর বড় অসুস্থ হয়ে পড়েছিল। রাস্তায় নিতাই খুব সেবা করেছিল। শিষ্য: সেখানকার ধর্মভাব কেমন দেখিলেন? স্বামীজি: তন্ত্রপ্রধান দেশ। এক শঙ্করদেবের নাম শুনলুম, যিনি ও অঞ্চলে অবতার বলে পূজিত হন। শুনলুম তার সম্প্রদায় খুব বিস্তৃত। ওই শঙ্করদেব শঙ্করাচার্যেরই নামান্তর কিনা বুঝতে পারলাম না। ওরা ত্যাগী বোধ হয়, তান্ত্রিক সন্ন্যাসী কিংবা শঙ্করাচার্যেরই সম্প্রদায় বিশেষ। অতপর শিষ্য বলিল, মহাশয়, ওদেশের লোকেরা বোধ হয় নাগমহাশয়ের মতো আপনাকেও ঠিক বুঝিতে পারে নাই। স্বামীজি: আমায় বুঝুক আর নাই বুঝুক, এই অঞ্চলের লোকের চেয়ে কিন্তু তাদের রজগুণ প্রবল। কালে সেটা আরও বিকাশ হবে। যেরূপ চালচলনকে ইদানিং সভ্যতা বা শিষ্টাচার বলা হয়, সেটা এখনও ও অঞ্চলে ভালোরূপে প্রবেশ করেনি। সেটা ক্রমে হবে। সকল সময় ক্যাপিটাল থেকেই ক্রমে প্রদেশ সকলে চাল চলন আদব কায়দার বিস্তার হয়। ওদেশেও তাই হচ্ছে। যে দেশে নাগমহাশয়ের মতো মহাপুরুষ জন্মায়, সে দেশের আবার ভাবনা, তার আলোতেই পূর্ববঙ্গ উজ্জ্বল হয়ে আছে। শিষ্য: কিন্তু মহাশয়, সাধারণ লোকে তাহাকে তত জানিত না। তিনি বড় গুপ্তভাবে ছিলেন। স্বামীজি: ওদেশে আমার খাওয়া দাওয়া নিয়ে বড় গোল করত। বলতো, ওটা কেন খাবেন, ওর হাতে কেন খাবেন ইত্যাদি। তাই বলতে হতো, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমার আবার আচার কি? তোদের শাস্ত্রই না বলছে। চরণমাধুকরিং বৃত্তিম অপি ম্লেচ্ছকুলাদপি। তবে অবশ্য বাইরের আচার ভিতরে ধর্মের অনুভূতির জন্য প্রথম চাই। শাস্ত্র জ্ঞানটা নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে নেবার জন্য চাই। ঠাকুরের সেই পাঁজি নেগড়ানো জলের কথা শুনেছিস তো? আচার বিচার কেবল মানুষের ভেতরের মহাশক্তি স্ফুরণের উপায় মাত্র, যাতে ভেতরের সেই শক্তি জাগে, যাতে মানুষ তার স্বরূপ ঠিক বুঝতে পারে। তাই হচ্ছে সর্বশাস্ত্রের উদ্দেশ্য। উপায়গুলি বিধিনিষেধাত্মক। উদ্দেশ্য হারিয়ে খালি উপায় নিয়ে ঝগড়া করলে কি হবে? যে দেশেই যাই দেখি উপায় নিয়েই লাঠালাঠি চলেছে, উদ্দেশ্যের দিকে লোকের নজর নেই। ঠাকুর ওইটি দেখাতেই এসেছিলেন। অনুভূতিই হচ্ছে সার কথা। 1000 বৎসর গঙ্গা স্নান করো আর 1000 বৎসর নিরামিষ খা, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয়, তবে জানবি সর্বৈব বৃথা হলো। আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে, তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। তবে আত্মদর্শন হলেও লোকসংস্কৃতির জন্য আচার কিছু মানা ভালো। মোট কথা, মনকে একনিষ্ঠ করা চাই। এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের অন্য বৃত্তিগুলি নিভে গিয়ে এক বিষয়ে একতানতা হয়। অনেকের বাহ্য আচার বা বিধিনিষেধের জালেই সব সময়টা কেটে যায়, আত্মচিন্তা আর করা হয় না। দিনরাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্মানুভূতি করতে পেরেছে, তার বিধিনিষেধ ততই কমে যায়। আচার্য শঙ্করও বলেছেন, নিস্ত্রয়ী গুণ্যে পথি বিচরতাং কবিধি কো নিষেধ। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি, গোল, উদ্দেশ্য বা লক্ষ্য, মত, পথ, রাস্তা মাত্র। আর কতটা ত্যাগ হয়েছে এইটি জানবি উন্নতির টেস্ট, কোষ্টি পাথর। কামকাঞ্চনের আসক্তি যেখানে দেখবি কমতি, সে যে মতের, যে পথের লোক হোক না কেন, তার জানবি শক্তি জাগ্রত হচ্ছে, তার জানবি আত্মানুভূতির দোর খুলে গেছে। আর 1000 আচার মেনে চল, 1000 শ্লোক আওড়া,
তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে তো জানবি জীবন বৃথা। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা। শাস্ত্র তো ঢের পড়লি, বল দিকি তাতে হলো কি? কেউ টাকার চিন্তা করে ধনকুবের হয়েছে, তুই না হয় শাস্ত্র চিন্তা করে পণ্ডিত হয়েছিস। উভয়ই বন্ধন, পরবিদ্যা লাভে বিদ্যা অবিদ্যার পারে চলে যা। মহাশয়, আপনার কৃপায় সব বুঝি, কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারি না। স্বামীজি, কর্মফর্ম ফেলে দে। তুই পূর্বজন্মে কর্ম করে এই দেহ পেয়েছিস, একথা যদি সত্য হয় তবে কর্ম দ্বারা কর্ম কেটে তুই আবার কেন না এ দেহেই জীবনমুক্ত হবি। জানবি মুক্তি বা আত্মজ্ঞান তোর নিজের হাতে রয়েছে। জ্ঞানে কর্মের লেশমাত্র নেই। তবে যারা জীবনমুক্ত হয়েও কাজ করে তারা জানবি পরহিতায় কর্ম করে। তারা ভালো মন্দ ফলের দিকে চায় না, কোনো বাসনা বীজ তাদের মনে স্থান পায় না। সংসার আশ্রম থেকে ওইরূপ যথার্থ পরহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। সমগ্র হিন্দু শাস্ত্রে ওই বিষয়ে এক জনক রাজার নামই আছে। তোরা কিন্তু এখন বছর বছর ছেলে জন্ম দিয়ে ঘরে ঘরে বিদেহ জনক হতে চাস। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।